হ্যালো স্টুডেন্টস, আজ আমাদের গ্রুপ ডিসকাশনের টপিক হলো বায়োলজি পার্ট থেকে খুব একটি গুরুত্বপূর্ণ টপিক অ্যানিম্যাল টিস্যু তথা প্রাণী কলা। এই অ্যানিম্যাল টিস্যু সংক্রান্ত আমাদের যতটুকু পরীক্ষাতে প্রয়োজন আমরা সেটুকুই জানবো, ঠিক আছে? সর্বপ্রথম জানতে হবে টিস্যু বা কলা কী। আমরা যখন কোষ নিয়ে আলোচনা করেছিলাম, জীবদেহের ক্ষুদ্রতম গঠনগত একক বলুক বা কার্যগত একক বলুক, সেটা কোষ। সেরকম একই জাতীয় কাজ করে যে সমস্ত কোষগুলো, সেই সমস্ত কোষগুলোকে নিয়ে তৈরি হয় এক একটি কলা। সেরকম একই জাতীয় কাজ করে সেরকম কতকগুলি কলাকে নিয়ে তৈরি হয় এক একটি অঙ্গ। একই ধরনের কাজ করে সেরকম কতকগুলি অঙ্গকে নিয়ে তৈরি হয় একটি সিস্টেম বা যন্ত্র। সেরকম অনেকগুলি অঙ্গ বা যন্ত্রকে নিয়ে তৈরি হয় মানবদেহ। তাহলে কলা কি? কলা হচ্ছে একই ধরনের কাজ করে যে সমস্ত কোষগুলি, তাদেরকে একত্রে কলা বলা হয়ে থাকে। হলো? আচ্ছা, তাহলে কি কলা থেকে পাচ্ছি কি? সেগুলোকে একই ধরনের কাজ করতে হবে এবং উৎপত্তি স্থান কিন্তু এক হতে হবে, কিন্তু আকার আকৃতি যে একই হতে হবে তার কোনো মানে নাই, ঠিক আছে? আমরা পরবর্তীকালে যখন আলোচনা করব তখন দেখতে পাবো আকার আকৃতির ভিত্তিতেই কিন্তু কলাকে কত ভাগে ভাগ করা যায়। হলো? আচ্ছা, তাহলে কোষ সংক্রান্ত যে বিদ্যা বা আলোচনা আমরা আগের ক্লাসে জেনেছি, তাকে কি বলা হয়? সাইটোলজি বলে, তাই তো? সাইটো মানেই কোষ, তাহলে সাইটোলজি কোষ সংক্রান্ত বিদ্যা। তাহলে এই যে টিস্যু বা কলা সংক্রান্ত পড়াশোনাকে কি বলবো? হিস্টোলজি। কি বলবো? হিস্টোলজি। তাহলে কলা সংক্রান্ত পড়াশোনা বা টিস্যু সংক্রান্ত পড়াশোনাকে হিস্টোলজি বলবো, আর কোষ সংক্রান্ত পড়াশোনাকে সাইটোলজি বলবো। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা সরাসরি চলে আসি। আচ্ছা, এই কলা উদ্ভিদ দেহেও দেখা যায় আর প্রাণী দেহেও দেখা যায়। তাহলে উদ্ভিদ দেহে যে সমস্ত কলাগুলো দেখা যায় তাদের উদ্ভিজ কলা বলা হয়ে থাকে বা প্ল্যান্ট টিস্যু বলা হয়, আর প্রাণী দেহে যে সমস্ত কলাগুলো দেখা যায় সেগুলোকে বলা হবে অ্যানিম্যাল টিস্যু বা প্রাণী কলা। ঠিক আছে? আচ্ছা, প্রাণী কলার আজকে আমাদের বিষয়। আমরা উদ্ভিদ কলাটা নিয়ে পরের একটা ভিডিওতে আমরা আলোচনা করব। আজকে আমরা প্রাণী কলা নিয়ে জানবো। আচ্ছা, সর্বপ্রথম প্রাণী কলাকে কয়টি ভাগে ভাগ করা যায় সেটা আগে জানবো। 4টি ভাগে ভাগ করা যায়। কি কি? না, আবরণী কলা, যেটাকে ইংরেজিতে বলা হয় এপিথেলিয়াল টিস্যু। আচ্ছা, ইংলিশ টার্ম কিন্তু বায়োলজি আর জিওগ্রাফিতে জানতেই হবে। আবরণী কলা, যার ইংরেজি টার্ম এপিথেলিয়াল টিস্যু। যোগ কলা বা কানেকটিভ টিস্যু। আর একটা রয়েছে কি নার্ভাস টিস্যু বা স্নায়ু কলা। আর একটা কি পেশি কলা বা মাসলস টিস্যু। হলো? 4টি কলা রয়েছে, তার মধ্যে আমরা একটা কলাকে নিয়ে কি একটু বিস্তারিত আলোচনা করব। বিস্তারিত মানে যতটুকু আমাদের পরীক্ষাতে প্রয়োজন। আচ্ছা, আবরণী কলা। প্রথম কি? আবরণী কলা। আচ্ছা, যে কোনো জিনিসের নামের মধ্য দিয়ে কিন্তু বিষয়টা বোঝা যায়। তাহলে আবরণী কলা, তাহলে যে সমস্ত কলা বিভিন্ন অঙ্গের আবরণ সৃষ্টি করে তাকেই বলবো আবরণী কলা, তাই তো? তাহলে আবরণী কলার কাকে বলে বললেও পেয়ে যাচ্ছি। আর প্রধান কাজ কি? না, বিভিন্ন অঙ্গের আবরণ সৃষ্টি করা, তাই তো? আচ্ছা, আমরা জানলাম কি যে বিভিন্ন নয়, একই ধরনের কোষগুলো নিয়ে একটি কলা তৈরি হয়। এই আবরণী কলাটা যে সমস্ত কোষগুলো নিয়ে গঠিত হচ্ছে, সেই কোষগুলো কি না পরস্পরের সাথে একবারে সন্নিবিষ্ট ভাবে আছে, কাছাকাছি কম্প্যাক্ট ভাবে আছে, ঠিক আছে? তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে, আবরণী কলায় পরস্পর কোষগুলো পরস্পরের সাথে কি খুব কাছাকাছি থাকে না দূরে দূরে থাকে? কি হবে? তাহলে মাথায় রাখবে, আবরণী কলায় যে সমস্ত কোষগুলো দ্বারা গঠিত হচ্ছে আবরণী কলাটা, সেগুলো কিন্তু খুব কাছাকাছি থাকে। হলো? আচ্ছা, এবার আবরণী কলার কিছু ভাগ রয়েছে। কি না, একটা সরল আঁশ আকার আবরণী কলা। এই দেখ, আকারের ভিত্তিতে বলেছিলাম কলা বিভিন্ন রকম হয়। তাহলে আবরণী কলা মানে তাদের কাজই হচ্ছে কিন্তু আবরণ সৃষ্টি করা, কিন্তু দেখ আকারের ভিত্তিতে বিভিন্ন নাম হয়ে যাচ্ছে। একটা কি বললাম? সরল আঁশ আকার আবরণী কলা বা সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু। 2 নাম্বার হচ্ছে কি স্তরিত আঁশ আকার আবরণী কলা বা স্ট্যারিফাইড স্কোয়ামাস টিস্যু, স্ট্যারিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু। আর একটা হচ্ছে কি স্তম্ভাকার বা কলামনার এপিথেলিয়াল টিস্যু। আর কি সিলিয়াস স্তম্ভাকার বা সিলিয়াটেড কলামনার টিস্যু। আর রয়েছে কিউবয়েডাল বা ঘনাকার টিস্যু।
ঠিক আছে, বিষয়গুলো আমরা এক একটাকে নিয়ে আলোচনা করছি। প্রথম বলছে সরল আঁশ আকার আবরণী কলা। তাহলে আবরণী কলাকে প্রথম তোরা আঁশ আকার হিসাবে ভাগ করলে। আঁশ আকার মানে কি? এটা আঁশের আকৃতি বিশিষ্ট হবে, মাছের যেমন আঁশ। আচ্ছা, মাছের আঁশগুলো কেমন হয়? চ্যাপ্টা চ্যাপ্টা এবং খুব পাতলা পাতলা হয় না? তাহলে এই আবরণী কলার কোষগুলো কি খুব চ্যাপ্টা চ্যাপ্টা হবে এবং পাতলা পাতলা হবে। এই সমস্ত কোষগুলো পরস্পরকে নিয়ে এই সরল আঁশ আকার আবরণী কলাটা গঠন হবে। হলো? আচ্ছা, স্তরিত আঁশ আকারটা কি না, এরকম অনেকগুলো আবরণী কলা স্তরে স্তরে সাজানো থাকবে, সেটা হচ্ছে স্তরিত আবরণী কলা। একটা উদাহরণ দিচ্ছি, বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। দেখ, একটা একতলা বাড়িতে অনেকগুলো রুম রয়েছে, তাই তো? তাহলে একতলা বাড়িটা কি অনেকগুলো রুম নিয়ে তৈরি হয়েছে। তাহলে একতলা বাড়িটাকে তোরা সরল আঁশ আকার আবরণী কলার সাথে তুলনা কর, আর তার মাঝে যে ছোট ছোট রুমগুলো সেগুলো এক একটা কোষ বা কক্ষ, তাই তো? ঠিক, এবার স্তরিতটা কি? এটা একতলা না হয়ে কল্পনা কর পাঁচতলা। তাহলে এরকম কতগুলো এই একতলা আবার দুতলা এরকম স্তরে স্তরে কতগুলো তলকে যুক্ত করে তো স্তরিত হয়েছে, বুঝতে পারলি? তাহলে কি সরল আঁশ আকারটা হচ্ছে একটা ওয়ান লাইনার কলাটা তৈরি হবে, বিভিন্ন কোষগুলো পরস্পর যুক্ত, এটা একটা রেখাকার একটা কলা তৈরি করবে। আর স্তরিতটা কি করবে না, রেখাকারগুলো পরস্পর উপরে উপরে সাজানো থাকবে বা স্তর আকারে সাজানো থাকবে, যেটা হচ্ছে স্তরিত আঁশ আকার আবরণী কলা। ক্লিয়ার হলো? এবার দ্বিতীয় আবরণী কলার ভাগ কি? কলামনার বা স্তম্ভাকার। আচ্ছা, ওটাতে আঁশ আকার যেমন ছিল আঁশের আকৃতি বিশিষ্ট, এটা কলামের আকৃতি। কলাম মানে কি? ওই বাড়ির যে কলম দেয় না, তাহলে স্তম্ভাকার আকৃতি যে সমস্ত কোষ নিয়ে যে কলাটা গঠিত হচ্ছে তাকে বলা হবে কলামনার এপিথেলিয়াল টিস্যু বা স্তম্ভাকার আবরণী কলা। হলো? আচ্ছা, এবার সিলিয়া স্তম্ভাকার বা সিলিয়াটেড কলামনার কি? ওই কলামের মতোই থাকবে, কিন্তু যে সমস্ত কলাগুলো ওই কলামনার বা স্তম্ভাকার নিয়ে গঠিত হবে, কিন্তু তাদের মাথায় আবার সুতো বা চুলের মতো অংশ থাকে, সেটাকে বলবো সিলিয়াটেড কলামনার। বুঝতে পারলি? তাহলে কলামনার আর সিলিয়াটের মধ্যে পার্থক্য কি? কলামনারটা শুধু কলামের মতো থাকবে, আর সিলিয়াটেড কলামনারটা কি ওই কলামের ওপরেও কিন্তু আবার সুতো বা চুলের মতো সিলিয়া থাকবে। বুঝা গেছে? আচ্ছা, এবার কিউবয়েডাল বা ঘনকাকার। নামটার মধ্যে যে ঘন আকার, লুডোর ছক্কা যেমন ঘনক, তাহলে সেরকম ঘনক আকৃতি বিশিষ্ট কোষগুলোকে নিয়ে যে তোর কলাটা তৈরি হবে তাকে বলা হবে ঘনকাকার আবরণী কলা। ক্লিয়ার? এবার এই যে আমরা আবরণী কলাগুলো পড়লাম, পরীক্ষায় প্রশ্ন আসে কি এই আবরণী কলাটা মানব দেহের কোন অঙ্গে দেখা যায়। অ্যাকচুয়ালি আবরণী কলার কাজ কি? বিভিন্ন অঙ্গের হলে ভেতরের দিকে একটা লেয়ার সৃষ্টি করা বা বাইরের দিকে লেয়ার সৃষ্টি করা। তাহলে আলটিমেটলি আবরণী কলার কাজ হচ্ছে বিভিন্ন অঙ্গের আবরণ সৃষ্টি করা। ঠিক আছে? তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে বিভিন্ন, যে সরল আবরণী কলাটা কোন অঙ্গটাকে আবরণ সৃষ্টি করেছে, এভাবে প্রশ্ন আসতে পারে না? তাহলে সিম্পল কোয়ামাস বা এই যে সরল আঁশ আকার যে আবরণী কলাটা পড়লাম, সেই কলা দ্বারা কোন কোন অঙ্গের আবরণ তৈরি হয়েছে প্রশ্ন আসতে পারে। মাথায় রাখবি, এই যে রক্তবাহ মানে যার মধ্যে দিয়ে রক্ত যায়, ওই যে ভেতরের যে তলটা বা ওই পৃষ্ঠটা যে আবরণ দ্বারা তৈরি, সেটা কিন্তু সরল আঁশ আকার আবরণী কলা দ্বারা তৈরি। 2 নাম্বার কি না, আরেকটা আমরা যে শ্বাস নিচ্ছি ফুসফুস, ফুসফুস কি অসংখ্য বায়ুতলীর সমন্বয়ে গঠিত। ওই বায়ুতলীগুলোকে কি বলা হয়? অ্যালভিওলাই বলে। ওই অ্যালভিওলাই গুলো কিন্তু সরল আঁশ আকার আবরণী কলা দ্বারা গঠিত। আর কি, আমরা যেটা খাবার খাচ্ছি, গ্রাস নালী খাবার খাচ্ছি, যে পাইপটা দিয়ে যে নাম, যেটাকে ফুড চেইন বলা হয়, ওই ফুড চেইনটাও কিন্তু সরল আঁশ আকার আবরণী কলা দ্বারা গঠিত। আর কি, মুখের ভেতর আমি কি বললাম যে হতে পারে কোনো একটা অঙ্গের বাইরের লেয়ারটা হতে পারে, আদারওয়াইজ ভেতরের লেয়ারটা হতে পারে। বাইরের আবরণটা আলাদা আছে, ভেতরের যে আবরণটা, বাইরে তো চামড়া দ্বারা আছে, পরে এক্ষুনি জানছি। তাহলে ভেতরে, মুখের ভেতরে যে আবরণটা রয়েছে একটা, সেইটা কি কলা দ্বারা গঠিত না সরল আঁশ আকার আবরণী কলা দ্বারা গঠিত। এক্ষেত্রে 4টে মাথায় রাখবি যে সরল আঁশ আকার আবরণী কলা দ্বারা মানব দেহের কোন কোন অঙ্গের আবরণ সৃষ্টি হয়েছে। বলো? আচ্ছা, নেক্সট কি না স্তরিত বা স্ট্র্যাটিফাইড কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু বা স্তরিত আঁশ আকারে আবরণ কলা। যে বললাম বাড়ির কেসটাই বলেছিলাম যে অনেকগুলো যখন অনেক স্তরে স্তরে আছে বাড়িটা সাজানো, তাই তো তলগুলো, ঠিক সেরকমই এই যে চামড়া,
বা ত্বক, এইটা কিন্তু স্তরিত কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু বা স্তরিত আঁশ আকার আবরণী কলা দ্বারা কিন্তু গঠিত। এর জন্য বলে দেখবি যে পড়ে গেলে একটা ছাল উঠে গেছে, মানে নুন ছালটা উঠে গেল, তাই না? তার মানে এই যে ত্বকটা, এইটা কিন্তু অসংখ্য কলার লেয়ারিং দিয়ে তৈরি হয়েছে, বুঝতে পারলি? তাহলে স্তরিত আঁশ আকার আবরণী কলা কোন অঙ্গটা গঠিত হয়েছে? ত্বকটা, উদাহরণ, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কি? কলামনার বা স্তম্ভ। ওই যে কলামের আকৃতি বিশিষ্ট নিয়ে কোনগুলো আছে? পাকস্থলীর ভেতরের পৃষ্ঠ। আমি এই মাত্র বললাম কোন একটা অঙ্গের হতে পারে ভেতরের পৃষ্ঠ বা বাইরের পৃষ্ঠ, তাই পাকস্থলীর যে ভেতরের লেয়ারটা, এটা কি ওই কলামনার বা স্তম্ভাকার আবরণী কলা দ্বারা কিন্তু গঠিত। আর কি? অন্ত্রের ভেতরের পৃষ্ঠ। অন্ত মানে কি? দুটো আমাদের অন্ত রয়েছে, লার্জ ইন্টেস্টাইন আর স্মল ইন্টেস্টাইন, বা ক্ষুদ্রান্ত আর বৃহদান্ত। ওই ক্ষুদ্রান্ত বল, বৃহদান্ত বল, ওদের যে আবরণটা, ওইটাও কিন্তু কলামনার বা স্তম্ভাকার আবরণী কলা দ্বারা গঠিত। ক্লিয়ার? আচ্ছা, এরপর সিলিয়াটেড। সিলিয়াটেড মানে কি বলেছিলাম? ওই কলামের মতোই থাকবে, ওপরে শুধু কিছু সুতো বা চুলের মতো থাকবে। ওগুলো কোন অংশে থাকে এগুলো মাথায় রাখবে। এটা মেইনলি শ্বাসতন্ত্র বা শ্বসনতন্ত্রের সাথে অ্যাসোসিয়েটেড বা রেসপিরেটরি সিস্টেমের সাথে। কেন? আমাদের ট্রাকিয়াতে রয়েছে, ট্রাকিয়াতে বা নাকের ভেতরে, ওগুলো কি বলতো চুলের মতো থাকে। আমরা যখন তার প্রশ্বাসটা নিচ্ছি, বায়ুটার সাথে তো অনেক দূষিত পদার্থ বা ধূলিকণা আছে, ওই সিলিয়াতে আটকে যায়, বুঝতে পারলি? তাহলে সিলিয়াটেড কলামনার এপিথেলিয়াল টিস্যু মানব দেহের কোন অঙ্গের আবরণ সৃষ্টি করেছে? ট্রাকিয়া হলো, ফুসফুস, শ্বাসতন্ত্রের সাথে মেনলি অ্যাসোসিয়েটেড। আচ্ছা, এবার কিউবয়েডাল বা ঘনক আকার বিশিষ্ট। ঘনক মানে কি? লুডো ছক্কার মতো আকৃতি বিশিষ্ট বৃক্কীয় নালী। আমরা যখন ক্লাস 9-10 পড়েছি, নেফ্রনের ছবি আঁকতাম না? বোম্যানের ক্যাপসুল, গ্লোমেরুলাস, তারপরে এই যে একটা নালী বের হতো, পরসংবর্তী নালিকা, দূরসংবর্ত নালিকা, সংগ্রাহী নালিকা হতো না? ওই যে নালীটা, ওই নালীটা কিন্তু ঘনক আকার আবরণী কলা দ্বারা গঠিত। ক্লিয়ার হলো? আবার কি না, লালাগ্রন্থি। আমাদের যে লালাগ্রন্থি আছে এখানে না, এই লালাগ্রন্থিটারও আবরণীটা কিন্তু এই কিউবয়েডাল বা ঘনাকার আবরণী কলা দ্বারা গঠিত, বুঝতে পারলি? আচ্ছা, আবরণী কলার থেকে আর কিচ্ছু করার দরকার নাই, এটুকুই যে কোনো এক্সাম হোক, স্টেট লেভেল বা সেন্ট্রাল লেভেলে এক্সামের ক্ষেত্রে একবারে সাফিসিয়েন্ট। এর বেশি আর আবরণী কলা থেকে কিচ্ছু জানার প্রয়োজন নেই। আমাদের এই নোটসটি, এটা আমি হ্যান্ড নোটস নিজে বানিয়েছি। এই নোটসটা আমাদের প্রস্তুতির যে ইউটিউব টেলিগ্রাম রয়েছে, প্রস্তুতির যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখানে আমি পিডিএফ আকারে দিয়ে দেবো। আর ওই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, বুঝতে পারলি? আচ্ছা, এরপর আসছি কি যোগ কলা বা যোজক কলা। তাহলে একটা আবরণী কলা আমার শেষ হয়ে গেল, 4টে কলার মধ্যে আবরণী কলা শেষ হয়ে গেছে, খতম হয়ে গেল। এবার যোগ কলা বা যোজক কলা। আচ্ছা, আবরণী কলায় কি? বিভিন্ন অঙ্গের মধ্যে আবরণ করা যেহেতু প্রধান কাজ, যোগ কলার প্রধান কাজ হবে কি? বিভিন্ন অঙ্গ বল বা বিভিন্ন কোলা বল তাদের সাথে কানেকশন করা বা যোগ করা। এই যে কানেকটিভ টিস্যু বলছে, তাহলে কানেকটিভ টিস্যুর প্রধান কাজ কি? যোগ সাধন করা। বিভিন্ন অঙ্গ বা বিভিন্ন কলার সাথে যোগ সাধন করা কিন্তু এই কানেকটিভ টিস্যু বা যোগ কলার প্রধান কাজ। আচ্ছা, তখন আমি বলেছি যে তোর ওই আবরণী কলার সময় বিভিন্ন কলা কোষগুলো যুক্ত হয়ে তো কলাগুলো গঠিত হচ্ছে। ওই আবরণী কলার সময় দুটো কোষের মধ্যে প্রচুর কোনো গ্যাপ থাকে না, দুটো কোষ পরস্পর সেটে অবস্থান করে, তাই তো? কিন্তু এই যোগ কলা বা যোজক কলা দেখি না, দুটো কোষের মধ্যে কিন্তু যথেষ্ট গ্যাপ থাকে। এগুলো প্রশ্ন আসতে পারে এসে তোর আরআরবিতে বা রেলওয়ে পরীক্ষায় বিবৃতি আর সিদ্ধান্ত থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। তখন এখানে কিন্তু এই সমস্ত প্রশ্নগুলো দিয়ে দিতে পারে যে আবরণী কলাতে দুটি কোষের মধ্যে গ্যাপ সর্বনিম্ন হয়, অপশন বি সর্বাধিক হয়, গ্যাপের কোনো ব্যাপার থাকে না, এরকম প্রশ্ন আসতে পারে। তাহলে কি আমাদের কনসেপ্ট কিন্তু জানতেই হবে। আর একটা কথা বলি, যারা ডাব্লিউবিপি বা কেপির অ্যাসপিরিয়েন্স রয়েছে তাদের এত ডিপলি না পড়লেও চলবে, কিন্তু জানতে তো অসুবিধা নেই, তোমরা শুনে রেখে দাও। আর শুধুমাত্র এখান থেকে এক্সাম্পলগুলো ভালো করে করবে, এক্সাম্পল থেকে ডাব্লিউবিপি কেপি হয়ে যাবে। কিন্তু পিএসসির মতো পরীক্ষা, আরআরবি, এসএসসি কিন্তু এখানে ডিপলি এগুলো ক্লাস করতেই হবে। তাহলে বুঝতে পারলাম যে আবরণী কলার সাথে যোজক কলার পার্থক্য কি। ওখানে যে দুটো কোষের মধ্যে গ্যাপ আবরণী কলায় থাকে না, আর এখানে যথেষ্ট থাকে। আচ্ছা, যোজক কলাকে আমরা 4টে পার্টে ভাগ করে নেবো। কি? একটা হচ্ছে তন্তুময়, একটা হচ্ছে তরুণাস্থি, একটা অস্থি, আর একটা হচ্ছে তরল যোগ কলা। তন্তুময়ের মধ্যে 4টি রয়েছে। কি কি?
একটা হচ্ছে অ্যারিওলার কলা, একটা হচ্ছে অ্যাডিপোস কলা, একটা হচ্ছে টেন্ডন কলা, একটা হচ্ছে লিগামেন্ট কলা। বিষয়গুলো বলে দিচ্ছি। দেখ অ্যারিওলার, আচ্ছা আগেই বললাম কি যোগ মানে বিভিন্ন অঙ্গে অঙ্গে যোগ করতে পারে বা বিভিন্ন কলায় কলায় যোগ করতে পারে। অ্যারিওলার এই যে আমাদের চামড়াটা রয়েছে না, ত্বকের নিচে কি আছে, পেশি আছে, দেখবি পেশির নিচে আছে হাড়, তাই তো? ওই যে চামড়া আর পেশির মাঝখানটায় কিন্তু অ্যারিওলার কলাটা দুটোকে যোগ করে রেখেছে। হলো? তাহলে দেখ চামড়াটা এই মাত্র করে আমরা বললাম স্তরিত আবরণী কলা, মানে একটা আবরণী কলা। পরে আমরা এক্ষুনি পড়বো পেশি কলা, এটা একটা আলাদা কলা। তাহলে দুটো কলার মধ্যে দেখ যোগাযোগ স্থাপন করে দিচ্ছে অ্যারিওলার, তাই অ্যারিওলারকে বলা হয় যোগ কলা বা কানেকটিভ টিস্যু। ক্লিয়ার? আচ্ছা, এরপর আসবো অ্যাডিপোস কলা। অ্যাডিপোস কলা কি, যেটাকে মেদ কলা বলা হয়ে থাকে। অ্যাডিপোস কলাটা চামড়ার নিচেতেই থাকে। বিষয়টা কি হয়, দেখ আমাদের শরীর ধারণ করার জন্য বা শরীরকে টিকিয়ে রাখার জন্য আমাদের প্রোটিন জাতীয় খাবার খেতে হয়, কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেতে হয় এবং ফ্যাট জাতীয়, কার্বোহাইড্রেট শর্করা, কার্বোহাইড্রেটও খেতে হবে, প্রোটিনও খেতে হবে, ফ্যাটও খেতে হবে। কোনো জিনিসই অতিরিক্ত ভালো নয়। আমরা যদি ফ্যাট জাতীয় খাবার বেশি খেয়ে নিই তাহলে কি হয়ে যাবে বলেন, সে মোটা হয়ে গেছে, ফ্যাট জাতীয় খাবার খেয়েছে। এই চামড়ার নিচেতে কিন্তু ওই ফ্যাট গুলো সঞ্চিত হবে। কোথায় সঞ্চিত হবে? অ্যাডিপোস কলায় সঞ্চিত হবে। বুঝতে পারলি? তাহলে অ্যাডিপোস কলার প্রধান কাজ কি? ফ্যাট গুলোকে সঞ্চয় করে রাখা। আর আমরা জানি ফ্যাটের তাপন মূল্য সব থেকে বেশি, তাহলে কি, এবং সেটা পরবর্তীকালে শক্তি প্রদান করবে বা শক্তি সঞ্চয় করবে। তাহলে অ্যাডিপোস কলার কাজ কি? শক্তি সঞ্চয় করা এবং ফ্যাটকে সঞ্চয় করে রাখা। আচ্ছা, এখান থেকে প্রশ্ন আসতে পারে যে উটের যে কুচটা দেখি না, ওই কুচটা কিন্তু চর্বিত, তার মানে ওটা কিন্তু একটা অ্যাডিপোস কলার এক্সাম্পল। হলো? তাহলে আবার হচ্ছে তিমির ব্লাবার যেটা থাকে, তিমির ব্লাবার, ওগুলো কিন্তু সব অ্যাডিপোস কলার এক্সাম্পল। অ্যাডিপোস কলার এক্সাম্পল গুলো পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে অ্যারিওলার অ্যাডিপোস থেকে সমস্যা নাই তো? আচ্ছা, এবার আসছি কি না টেন্ডন। টেন্ডন আর লিগামেন্টের মধ্যে, চামড়া আর পেশির মধ্যে আছে অ্যারিওলা। তাহলে চামড়া পেশির পরে আবার নিচে কি পড়ছে? হাড় পড়ছে। তো তাহলে হাড় আর এই পেশিকে যে কলাটা যোগ করে রেখেছে তাকে বলবো টেন্ডন কলা। হলো? টেন্ডন কি? হাড়ের সাথে পেশিকে যোগ করে রেখেছে। বুঝলি? আমরা যেমন ধর মাংসগুলো খাই, হাড়ের সাথে দেখ মাংসটা কি চিটিয়ে থাকার কথা, কিন্তু টেন্ডনটা আছে বলে হাড়ের সাথে মাংসটা চিটকে আছে, তাই তো? তাই টেন্ডন কি? একটা হাড়ের সাথে পেশিকে কানেক্ট করছে। হাড় আমরা একটু পরেই পড়বো একটি কঠিন কলা। কঠিন কলা কি কলা? যোগ কলা। এবং তোর পেশিটা একটা আলাদা কলা। তাহলে দেখ এই টেন্ডনটাও তো দুটো কলার মধ্যে লিংক করছে, তাহলে আমরা বলতে পারি টেন্ডনটাও কি এক প্রকারের যোগ কলা। আচ্ছা, আর হচ্ছে কি লিগামেন্ট। লিগামেন্ট কি না হাড়ে হাড়ে যোগ করে। লিগামেন্ট হাড়ে হাড়ে, মাথায় রাখবি টেন্ডন পেশির সাথে হাড়কে যোগ করে আর লিগামেন্ট হাড়ে হাড়ে। এই যে আমরা আঙুলটা নোড়াচে পাচ্ছি, তাই তো? এখানে একটা হাড়, এখানে একটা হাড়, এই হাড়ের মাঝখানে একটা সুতোর মতো জিনিস থাকে যেগুলোকে দুটো হাড়কে ধরে রাখে এবং এটা চলাচল করতে সাহায্য করে, এভাবে মুভমেন্ট করতে সাহায্য করে। ঠিক আছে, এইটা হচ্ছে লিগামেন্ট। ঠিক আছে, আর মাথায় রাখবি লিগামেন্টের সাথে টেন্ডনের পার্থক্য, লিগামেন্ট একটু নরম প্রকৃতির হয়, টেন্ডন কিন্তু একটু শক্ত প্রকৃতির হয়। ঠিক আছে, টেন্ডন সহজে কিন্তু ছিঁড়ে যায় না, লিগামেন্ট ছিঁড়ে যায়। খেলতে গেলে দেখবি বলে যে লিগামেন্ট ছিঁড়ে গেছে, কখনো শুনেছিস টেন্ডন ছিঁড়ে গেছে? দুটোর কাজ একই, মানে দুটো কলাকে যোগ করে রাখা, কিন্তু টেন্ডনটা প্রকৃতপক্ষে বা তুলনামূলক একটু কি রিজিড বা কঠিন প্রকৃতি, শক্ত প্রকৃতির, আর এটা হচ্ছে একবার নরম প্রকৃতির। বুঝতে পারলি? তাহলে আমরা তন্তুময় থেকে কি কি যোগ কলা পেলাম? অ্যারিওলার, অ্যাডিপোস, টেন্ডন আর লিগামেন্ট। ক্লিয়ার? ডব্লিউপির ক্ষেত্রে কিন্তু এগুলো এক্সাম্পল আসবে যে অ্যারিওলার কোন প্রকার কলার উদাহরণ, যোগ কলার উদাহরণ। হ্যাঁ, আচ্ছা, এরপর আসছে তরুণাস্থি। তরুণাস্থি মানে কি না হাড় না নরম কোনো কিছু, তরল। যেমন আমাদের কানের অংশটা দেখ, এই কানটা কি হাড় হলে কি আমরা ইয়ে করতে পারতাম না? নাকটা এবার টিপে এমনি করতে পারতাম? এগুলো কি হাড় নয় কিন্তু মাংসও নয়, হাড়ও নয় মাংসও নয়, দুটোর মধ্যবর্তী দশা, এটাকে বলা হচ্ছে তরুণাস্থি। তাহলে তরুণাস্থিটা কি করে আমাদের মানব দেহকে যোগ করছে? এ একটা ধর হাড়, মানে হাড়, এ একটা হাড়, যদি এখানে মাঝে কিছু না থাকে তাহলে ঘষা ঘষা ক্ষয় হয়ে যাবে তো হাড়টা, তাহলে হাড় ক্ষয় হয়ে গেলে লোকে আবার কোমরের যন্ত্রণা, পায়ের যন্ত্রণা, একবার অস্থির হয়ে যাবে। এই যাতে না ঠোকাঠুকি হয়ে ঘষাঘষি হয়, তার মাঝে এই তরুণাস্থি মানে এই যে নরম এই জিনিসটাকে দেয়া থাকে, তাহলে কি হাড়টা আর কি ক্ষয়তে পাবে? যেমন আমরা ধর কোনো জিনিস কোথাও নিয়ে গেলে
ধর বাসনপত্র বা কোনো কিছু নিয়ে গেলে মাঝে আমরা কি দিই, সোলারে দিই না, যাতে ঠোকাঠুকি হয়ে না ভেঙে যায় বা ঘর্ষণে ক্ষয়ে না যায়, বুঝতে পারলি? তাহলে এই যে তরুণাস্থিও কিন্তু দুটো হাড়ের মধ্যে মাঝখানে থাকে কি কাজ না, দুটো হাড়কে যোগ করা এবং দুটো হাড়ের ক্ষয় থেকে কিন্তু দুটো হাড়কে বাঁচানো। ক্লিয়ার? তাহলে আমরা কি অ্যারিওলার, অ্যাডিপোস, টেন্ডন আর কি লিগামেন্ট আর তরুণাস্থি, এগুলো সব কি যোগ গলা পেলাম। আর দুটো রয়েছে, একটা অস্থি আর একটা হচ্ছে রক্ত বা রক্ত আর লসিকা। আচ্ছা, অস্থিটাকে জেনে নিই। অস্থি কি না, একটা কঠিন আমাদের কলা। কলা হতে গেলে কি হতে হয় আমাদের না, অনেকগুলো কোষ নিয়ে গঠিত হতে হয়। তাহলে এই আরেকটা বলা হয়নি রে তরুণাস্থিটার সময়, তরুণাস্থি যেহেতু একটা কলা, যোগ গলা, তাহলে নিশ্চয় অনেকগুলো কোষের সমন্বয়ে গঠিত, তাই তো? তাহলে কোন কোষের সমন্বয়ে গঠিত? মাথায় রাখবি কন্ডোসাইট কোষ জাতীয়, মানে কন্ডোসাইট কোষ দ্বারা কিন্তু এই তরুণাস্থি কলাটা গঠিত হয়েছে। বলো, কন্ডোসাইট অ্যাসোসিয়েটেড উইথ কার্টিলেজ, ঠিক আছে? আচ্ছা, এরপর আছে অস্থিটা। তাহলে অস্থি যেহেতু কলা, তাহলে অস্থিও নিশ্চয় অসংখ্য কোষ দ্বারা গঠিত হবে। কি না, অস্টিওসাইট এবং অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট এবং অস্টিওব্লাস্ট, এছাড়া আরো অনেক কোষ রয়েছে। এই সমস্ত কোষ নিয়ে কিন্তু হাড় বা অস্থি গঠিত হলো। আচ্ছা, আমরা অস্থি বা রক্ত বা লসিকা নিয়ে পরে এক একটা পার্টিকুলার নিয়ে ভিডিও করব, তাই এগুলো নিয়ে বিশেষ কিছু বলছি না, শুধুমাত্র তোমার সাথে রিলেট করে দিচ্ছি যে যোগগোলা এদেরকে কেন বলছে। আর যোগগোলা অস্থিকে কেন যোগগোলা বলছে না, অস্থি আমাদের পুরো শরীরের সাথে যোগাযোগ সাধন করাচ্ছে না। তা আমি তো বলেছি যোগগোলা মানে কি হতে পারে বিভিন্ন অঙ্গের সাথে বা বিভিন্ন কলার সাথে যোগ সাধন করবে। তাহলে অস্থি তো বিভিন্ন অঙ্গের সাথে যোগ সাধন করেছি, তাহলে অস্থি তো ওয়ান টাইপ অফ কানেকটিভ টিস্যু, তাই তো? আর তরল যোগগোলা কি না, তরল মানে যে সমস্ত তরল পদার্থগুলো বিভিন্ন জায়গায় শরীরের বিভিন্ন অঙ্গের সাথে কি যোগাযোগ স্থাপন করে, সেগুলো তরল যোগগোলা। যেমন রক্ত আছে, লসিকা রয়েছে, এগুলো পার্টিকুলার এক একটা ভিডিও করব বলে বেশি কিছু বলে ভিডিওটা বড় করছি না। তাহলে বুঝতে পারি যোগগোলা বা সংযোজক কলা বা কানেকটিভ টিস্যু কি প্রধান কাজ হচ্ছে বিভিন্ন অঙ্গ বা বিভিন্ন কলার সাথে যোগ সাধন করা। তোমাদেরকে কিন্তু এই উদাহরণগুলো খুব ভালো করে করতে হবে যে এইটা কোন কলার উদাহরণ হলো। আচ্ছা, এবার আসি কি না পেশি কলা। তাহলে আবরণী কলা কি আবরণ সৃষ্টি করা অঙ্গের, যোগ কলার কাজ কি বিভিন্ন অঙ্গ বা কলার সাথে যোগাযোগ স্থাপন করা, আর পেশি কলার কাজ কি না বিভিন্ন মানে যে চলন করছি না আমরা, চলাচল করছি বা কোনো কিছু হাত নাড়ানাড়ি করছি, এই পেশি আছে বলেই তো আমাদের নাড়ানাড়ি করতে পারছি, এই চলনে সাহায্য করে কিন্তু পেশি কলা হলো। তাহলে পেশি কলাকে আমরা তিনটে ভাগে ভাগ করবো, যেমন ওইদিকে আবরণী কলাকে কিছু ভাগ করেছিলাম, যোগ কলাকে ভাগ করেছিলাম, যেমন পেশি কলাকে তিনটে ভাগে ভাগ করবো। কি একটা হচ্ছে ঐচ্ছিক পেশি, একটা অনৈচ্ছিক পেশি, আর একটা হচ্ছে কি হিত পেশি, সরি হিত পেশি। ঐচ্ছিক মানে কি আমার ইচ্ছার উপর ডিপেন্ডেবল, আর অনৈচ্ছিক মানে কি আমার ইচ্ছার উপর ডিপেন্ডেবল নয়। তাহলে যে সমস্ত পেশিগুলি আমাদের ইচ্ছার ওপর নির্ভরশীল তাকে বলা হয় ঐচ্ছিক পেশি। কেমন নির্ভরশীল? এ দেখ আমাদের এখানে বাইসেপ ট্রাইসেপ রয়েছে, তো আমরা চাইলে খোলাতে পারছি, ইয়ে করতে পারছি, পাটাকে খুলতে পারছি, গোটাতে পারছি, তাই তো? আমি চাইলে কথা বলে আমার এই পেশিটাকে প্রসারণ করাতে পারছি, সংকোচন করাতে পারছি, তাই তো? তাহলে এগুলো কি আমার ইচ্ছার উপর, আমি চাইলে সংকোচন প্রসারণ করাতে পারছি, তাই তো? তাহলে এগুলো হচ্ছে ঐচ্ছিক পেশি। কিন্তু অনৈচ্ছিক পেশি কি আমার ইচ্ছার উপর নির্ভর নয়। আচ্ছা, ক্ষুদ্রান্তের যে পেশিগুলো রয়েছে, পাকস্থলীর যে পেশিগুলো রয়েছে, বা আমাদের যে মূত্রনালী বা মূত্রাশয় তার যে পেশিগুলো রয়েছে, সেটা কি আমরা চাইলে কি সংকোচন বা প্রসারণ করাতে পারবো? পারবো না। তাহলে কি এগুলো অনৈচ্ছিক পেশি কিন্তু উদাহরণ। ক্লিয়ার? আচ্ছা, এবার এই ঐচ্ছিক পেশি এবং অনৈচ্ছিক পেশির আকারগুলো কেমন হয় একটু জেনে নেবো। আচ্ছা, ঐচ্ছিক পেশিটা কেমন হয় না তোর সিলিন্ড্রিক্যাল হয় বা এমনি লম্বা লম্বা কিন্তু হয়ে থাকে। ওগুলোকে যদি আমরা আণুবীক্ষণিক যন্ত্র বা অনুবীক্ষণিক যন্ত্রতে যদি আমরা মাইক্রোস্কোপের যন্ত্র যদি দেখি, তখন কি হবে অনেক রেখা রেখা তৈরি হয়ে যায়, রেখা রেখা দেখতে পাবো, ঠিক আছে? তাই একে বলে স্বরেখ পেশি। তাহলে ঐচ্ছিক পেশির অপর নাম কি স্বরেখ পেশি, কারণ কি এখন অনেক রেখা পাবো আমরা দেখতে। আর অনৈচ্ছিক পেশি সেরকম রেখা পাবো না, তাই এটা কি অরেখ পেশি। দেখেন পার্থক্য হয়ে যাচ্ছে। 2 নাম্বার কি না এই তো স্বরেখ পেশি কি না তোর অনেকগুলো নিউক্লিয়াস দ্বারা গঠিত, ঠিক আছে? অনেকগুলো নিউক্লিয়াস, তাহলে কি বলতে পারি মাল্টি নিউক্লিয়াস, তাই তো ঐচ্ছিক পেশি। কিন্তু
এই অনৈচ্ছিক পেশি কিন্তু মাল্টি নিউক্লিয়াস নয়, একটি মাত্র নিউক্লিয়াস করে বা ইউনিক নিউক্লিয়াস হলো। এবার বলা হয়নি ওখানে ঐচ্ছিক পেশিটা যেমন সিলিন্ড্রিক্যাল ছিল, অনৈচ্ছিক পেশিটা কি স্পিন্ডাল বা একটা এই গোল চোখের আকৃতি বিশিষ্ট, হ্যাঁ এরকম চোখের আকৃতি বিশিষ্ট কিন্তু হয়ে থাকে অনৈচ্ছিক পেশি। আচ্ছা, এবার এখান থেকে উদাহরণ করে নেব। আর উদাহরণ তো হয়ে গেল বাইসেপ ট্রাইসেপ আর এই পেশিগুলো হলো। তাহলে কি ঐচ্ছিক পেশি পেলাম, অনৈচ্ছিক পেশি পেলাম। আর এক ধরনের পেশি রয়েছে যেটাকে বলা হয় হৃদপেশি বা কার্ডিয়াক মাসল। কেমন না ওইটা কাজ কি না হৃদপিণ্ডটাও একটা তো পেশি দ্বারা গঠিত, ওই পার্টিকুলার হৃদপিণ্ডের সংকোচন বা প্রসারণের জন্য যে পেশিটা কাজ করছে তাকে বলা হবে হৃদপেশি হলো। আচ্ছা, এর পার্থক্যগুলো যখন আকার আকৃতিগুলো দেখে নিই একটু। তোর হৃদপেশি কেমন আকার? আচ্ছা, ঐচ্ছিকে বলেছিলাম সিলিন্ড্রিক্যাল, আর এরও সিলিন্ড্রিক্যাল কিন্তু শাখা প্রশাখা কিন্তু রয়েছে হলো, এটা হলো। আর এখানেও কিন্তু ইউনি নিউক্লিয়াস, একটি মাত্র নিউক্লিয়াস পাবি। হ্যাঁ, বুঝতে পারছিস? আচ্ছা, তাহলে এখানে উদাহরণগুলো থেকে প্রশ্ন আসে, উদাহরণগুলো বলতে পারবি। একবার বলছি স্যার, বাইসেপস বল, ট্রাইসেপস বল, পায়ের পেশি বল, গলার পেশি বল, এগুলো কি ঐচ্ছিক পেশির উদাহরণ। অনৈচ্ছিক পেশির উদাহরণ কি কি? এই ধর আমাদের লিভারের যে পেশিটা রয়েছে, তাই তো, আমাদের মূত্রাশয়ের যে পেশিটা রয়েছে, পাকস্থলীর যে পেশি, এগুলো আমাদের উপর ডিপেন্ডেবল না, এটা অনৈচ্ছিক পেশি। আর হৃদপেশি কি হৃদপিণ্ডের যে পেশিটা রয়েছে হলো। আচ্ছা, এখান থেকে আর পেশি থেকে কিছু প্রশ্ন এসে থাকে, যেমন মানুষের সবচেয়ে ক্ষুদ্রতম পেশি। মানুষের সবচেয়ে ক্ষুদ্রতম পেশি আমাদের কানে যেমন স্টেপিস রয়েছে, মাথা দেখবি স্টেপিডিয়াসই হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম পেশি। তাহলে মানব দেহের ক্ষুদ্রতম পেশির নাম কি? স্টেপিডিয়াস। কোথায় রয়েছে? কানে রয়েছে। আচ্ছা, মানব দেহের যদি বলে দীর্ঘতম পেশি, এই যে আমাদের এখানে রয়েছে, এখান থেকে স্টার্ট করে এখানে উরুতে রয়েছে, সেটাকে বলা হয় কি? সার্টোরিয়াস। সার্টোরিয়াস। ফিমার তো হাড়। তাহলে আমাদের যদি বলা হয় দীর্ঘতম পেশির নাম, দীর্ঘ মানে লেন্থের দিক থেকে বড়, সার্টোরিয়াস। এই যে এখানে রয়েছে উরুতে, হ্যাঁ, সার্টোরিয়াস। আর যদি বলা হয়ে থাকে কি আমাদের বৃহত্তম পেশি, আমাদের এখানে রয়েছে নিতম্বে রয়েছে, এখানে রয়েছে গ্লুটিয়াস ম্যাক্সিয়াস। গ্লুটিয়াস ম্যাক্সিয়াস হলো। তাহলে ম্যাক্সিয়াস বা ম্যাক্সিমাস, ঠিক আছে। তাহলে ক্ষুদ্রতম পেশি স্টেপিডিয়াস কানে আছে, দীর্ঘতম লম্বায় বড় সার্টোরিয়াস উরুতে রয়েছে, বৃহত্তম পেশি আমাদের এখানে রয়েছে নিতম্বে, যেটার নাম হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস হলো। আচ্ছা, একটা বলে দিই যে আমাদের যে পেশিগুলো সংকোচন প্রসারণ হচ্ছে কিসের জন্য মাথায় রাখবি, ওখানে একটা প্রোটিন রয়েছে যেটা কন্ট্রাকটাইল প্রোটিন বলা হয়ে থাকে। কন্ট্রাকটাইল প্রোটিনের জন্য কি আমাদের পেশিগুলো আমরা সংকোচন এবং প্রসারণ করতে পারছি। আচ্ছা, তাহলে পেশি কলা বুঝতে পারলি। আর পরে থাকছে স্নায়ু কলা। স্নায়ু কলা কি না অসংখ্য স্নায়ু কোষ দ্বারা গঠিত যে কলাটা, সেটা কি বলা হবে? স্নায়ু কলা, তাই তো। স্নায়ু কোষ মানে কি? ওই নিউরন। আমরা পরে কোন একটা ক্লাসে ওই স্নায়ু তন্ত্র নিয়ে একবার ডিটেলস আলোচনা করব, তখন বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। আজকে ক্লাস এখানেই শেষ হচ্ছে। অ্যানিম্যাল টিস্যু থেকে আর কিছু করার প্রয়োজন নেই। যদি তোমাদের কোনো এই চ্যাপ্টারটায় বোঝার অসুবিধা থাকে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। বন্ধু বান্ধবদের মধ্যে এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে। আর তোমরা লাইক আর কমেন্ট করতে একদম ভুলবে না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।